মিরপুরের টেস্ট ক্যারিয়ার শেষ করা হয়নি সাকিবের, তবে দেশের বাইরে রঙিন পোশাকে দেখা যেতে পারে সাকিবকে। ক্রীড়া উপদেষ্টা বিষয়টি বিসিবির উপর ছেড়ে দিয়েছেন। সবার জন্য খেলাধুলার সুযোগ বৃদ্ধিতে ঢাকার মাঠ উদ্ধারের উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন, সব ঠিক ছিল, তবে ছোট গল্পের মতো শেষ হয়েও হলো না শেষ। দেশে আসতে পারেননি সাকিব, যিনি এখন টি10 এর জন্য প্রস্তুতি শুরু করেছেন দুবাইয়ে। উইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে খেলবেন কিনা সে প্রশ্ন আছে আলোচনার টেবিলে, আছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুও। বিষয়টি এখন পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি, আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা দেব। রাজধানীর বেশিরভাগ খেলার মাঠ দখলে চলে গিয়েছিল বিগত সরকারের আমলে। সবার জন্য মাঠ উন্মুক্ত করতে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করবো যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলবো। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। বড় ও জাতীয় পর্যায়ের মাঠগুলোর বেশিরভাগই নামকরণ ছিল বঙ্গবন্ধু সহ তার পরিবারের বিভিন্ন সদস্যের নামে। সেই সব নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে 3 মাঠের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধুর নামে। এই স্টেডিয়ামের ভাগ্যে কি থাকছে? যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যে কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায়, সেটা আমরা করছি। দেশের খেলাধুলার উন্নয়নে ফেডারেশনগুলোর সাথে আলোচনা করে নানা সিদ্ধান্ত বাস্তবায়নে সরাসরি কাজ করেছে ক্রীড়া উপদেষ্টা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাপন সিং এর শেষ মুহূর্তের গোলে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচ 2-1 ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ফিফা ফ্রেন্ডলি সিরিজ সমতায় শেষ করলো কাবরেরার দল। কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে বিবর্ণ ছিল বাংলাদেশ, পরাজয়ের আক্ষেপে পড়তে হয়েছে। প্রথমবার নিজেদের মাঠে বাংলাদেশ হারে মালদ্বীপের কাছে। এবার দ্বিতীয় ম্যাচে নামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে। তবে শুরুটা হয়নি প্রত্যাশা মতো। 23 মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। এরপর 43 মিনিটে জনির গোলে সমতায় ফিরে লাল সবুজ দল। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সুযোগ তৈরি করেও ফিনিশিং এ ব্যর্থ হচ্ছিল বাংলাদেশ। অবশেষে যোগ করার সময় পাপন সিং এর দুর্দান্ত গোলে জয় আসে। এই জয়ে মালদ্বীপের বিপক্ষে 2 ম্যাচের সিরিজ সমতায় শেষ করলো বাংলাদেশ। বাংলাদেশ দল বছরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে শেষ ম্যাচে এসে, এবং এই ম্যাচ দেখতে গিয়েছিলেন কিন্তু বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, এবং তিনি বলেছেন, দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন যে ফুটবল মাঠে গিয়ে ফুটবলারদের উৎসাহ দেওয়ার জন্য, এবং তিনি বলছেন ক্রিকেটের জনপ্রিয়তা থাকলেও ফুটবল এখনো দেশের জনপ্রিয়তম খেলা তিনি মনে করেন সেটা। বাংলাদেশের খেলা দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি। অ্যাকচুয়ালি আমার জন্য এটা প্রথমবার। আমার ছেলে আসছে, উইজ 9 year old, হি হ্যাজ কাম টু দি স্টেডিয়াম কাপল অফ টাইমস, সো ইটস গুড। আর আমার কাছে আমি আর্জ করবো সবাইকে যারা বাংলাদেশের ফুটবলের সাপোর্টার আছে, টু কাম আউট উইথ ফ্যামিলিজ, উইথ কিডস, উইথ ওয়াইফস এন্ড সাপোর্ট দ্য টিম। ক্রিকেটের খবর, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ নেমে এসেছে 4 দিন থেকে 2 দিনে। শুক্রবার থেকে ম্যাচটি শুরুর কথা থাকলেও শেষ পর্যন্ত তা শুরু হচ্ছে রোববার থেকে। দল দেরিতে অ্যান্টিগায় পৌঁছানোয় ম্যাচের সময় কমে এসেছে। যদিও কাঁধের ইনজুরির কারণে বাদ পড়েছেন জেসন হোল্ডার, স্কোয়াডে রাখা হয়নি গুরাকেশ মতিকে। স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন কেভিন সিনক্লেয়ার। এছাড়া আলজারি জোসেফ, শামার জোসেফ, কেমার রোচ এবং জেডেন সিলস পেস বোলিং এর দায়িত্বে আছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জাতীয় ক্রিকেট লিগের খবর, সাদা পোশাকে শেষ ম্যাচ খেলছেন ইমরুল কায়েস। যদিও শেষের শুরুটা ভালো হয়নি তার। প্রথম ইনিংসে আউট হয়ে গেছেন মাত্র 16 রানে। মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে খুলনা। বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে সফল হতে পারেন ইমরুল কায়েস। এরপর মধ্যাহ্ন বিরতিতে তাকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন সাবেক 3 অধিনায়ক মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল এবং তামিম ইকবাল। দুদলের ক্রিকেটাররা দেন গার্ড অফ অনার। এরপর খুলনার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান এবং মোহাম্মদ মিথুন। এই ম্যাচ শেষে ইমরুল কায়েসকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবে বিসিবি। ইমরুল কায়েস জাতীয় দলের হয়ে সবশেষ টেস্ট খেলেছিলেন ইডেন গার্ডেন্সে 2019 সালে। নাম গ্লোবাল টি20, আর সেই টুর্নামেন্টে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স, তাই পাচ্ছে ক্রিকেট বোর্ডেরও সমর্থন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সম্মানকে বড় করার কথা বলেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। হোমওয়ার্ক ক্রিকেটে রংপুরের নিয়মিত অনুশীলন, গ্লোবাল সুপার লিগ নিয়ে সিরিয়াস রংপুর রাইডার্স। বোর্ড কর্তাদের মাঝেও এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস। রংপুর জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের টি20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করবো যে তারা
তাদের সেরা খেলা দেখানোর চেষ্টা করবো সেখানে। গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট ব্যাটাররা দিতে চায় সামর্থ্যের পরিচয়। আফিফ হোসেন, নুরুল হাসান, সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাটতে চায় নির্বাচকদের। যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে অনেক খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। কন্ডিশন নিয়ে চিন্তিত নন রাইডার্স অধিনায়ক। গায়ানার সাথে মিল দেখছেন মিরপুরের উইকেটের। আমি লাস্ট ওডিআই সিরিজে যখন খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি একটা ওর সাথে কথা হয়েছে পুরো টিমে, তো কি প্ল্যানিং এ আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে, এটা একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে মিস করবে দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 55টি ফেডারেশনের খেলার সুযোগ সুবিধা সম্বলিত ঢাকায় স্পোর্টস ভিলেজ তৈরির পরিকল্পনা সরকারের। বঙ্গবন্ধু স্টেডিয়াম সহ অন্যান্য স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পরিষদের কমিটি থেকে। প্রতিবন্ধীদের জন্য সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ মাঠ উদ্বোধন করে এসব জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। একদিন তুমি পৃথিবী ছেড়ে যাবে, এমন জীবন গড়ো যাতে তুমি স্মরণীয় হয়ে থাকো। ফেসিবাদ বিরোধী লড়াইয়ে জীবন দিয়ে ফেসবুকের লেখাটাকে সত্যি করে তুলেছেন ফারহান ফাইয়াজ। বীর শহীদকে কিছুটা হলেও স্মরণীয় করে রাখার চেষ্টা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মাঠটা শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য। স্থাপনার পাশাপাশি পাঠ্য বইয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বীরত্বগাথা তুলে ধরার দাবি তোলে ফারহানের পরিবার। আমার মা এবং বাবা তাদের একমাত্র পুত্র সন্তানকে হারিয়েছে। কোনো কিছু দিয়ে পূরণ হবে না, এই ক্ষতি কখনোই পূরণ হবে না, এটা সবসময় আমাদের মনের মধ্যে থাকবে। তারা যেন হারিয়ে না যায়, তাদেরকে নিয়ে যেন ইতিহাস রচনা করা হয়, পাঠ্যপুস্তকে যেন তাদের স্থান পায়। ক্রীড়া উপদেষ্টাও একমত, পাঠ্য বইও থাকবে তাদের বীরত্বের গল্প। উপজেলা স্টেডিয়ামগুলোর নাম হবে শহীদদের নামে। প্রায় 220টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলার আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে। ইতোমধ্যে কয়েকটি স্টেডিয়ামের নাম রাখা হয়েছে জুলাই বিপ্লবের শহীদদের নামে। আইকনিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ব্যাপারে সিদ্ধান্ত আসবে উপদেষ্টা পর্যায়ের কমিটি থেকে। স্টেডিয়ামের দোকানগুলোর ভাড়া নির্ধারণ করবে সরকার, নেওয়া হবে সৌন্দর্য বর্ধনের উদ্যোগ। ওইটা একটা জেনারেল ডিসিশন হবে, কারণ আপনারা জানেন যে হাজার হাজার নাম আছে এরকম, তো সেটাই সেই জেনারেল ডিসিশনের ভিত্তিতে সিদ্ধান্তটা আসবে। ঢাকায় স্পোর্টস ভিলেজের ঘোষণা দিলেন উপদেষ্টা। বিদেশি কারিগরি ও আর্থিক সহায়তা নেবে সরকার। কনসেপ্ট এরকম যে 55টা ফেডারেশনকে একই জায়গায় অফিস ফ্যাসিলিটিস করে দেয় এবং একই সাথে খেলাধুলার সকল ধরনের ফ্যাসিলিটিস মাঠ করে দেয়, একটা বড় প্রজেক্ট হিসেবে এটা আমরা নেওয়ার চিন্তা করছি। 9টি ফেডারেশনে অ্যাডহক কমিটি নিয়োগ দিয়েছে সরকার। যদিও প্রশ্ন আছে মনোনীত ব্যক্তিদের নিয়ে। সিন্ডিকেট ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে গঠনতন্ত্র প্রণয়নের পরই হবে নির্বাচন। ওরা একটা ফ্রেমওয়ার্ক আমাদেরকে দেবেন এবং তার ভিত্তিতে আমরা এনএসসি থেকে একটা গাইডলাইন করে দিব, জেনারেল গাইডলাইন। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। সাফজয়ী নারী দলকে 1 কোটি টাকা পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিওএর সাথে সেনাবাহিনীও অর্থ পুরস্কারে সহযোগিতা করবে। কক্সবাজারে সংবর্ধনার মাধ্যমে অর্থ পুরস্কার তুলে দেওয়া হবে ফুটবলারদের। শনিবার প্রথমবার অলিম্পিক ভবনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় বিওএ কর্মকর্তারা। অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে একক প্রার্থী হিসেবে সম্প্রতি সংস্থাটির শীর্ষ পদে নির্বাচিত হয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ধরনের কমিটি, বিভিন্ন ফেডারেশনে অনেক চেঞ্জেস হচ্ছে, সেসব নিয়ে অনেক কল্পনা জল্পনা ছিল। তার অবসান ঘটায় আমাদেরকে মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি আমাদের বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে